যখন পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল, 9 মাস যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, সেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমানীকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না। তাকে ত্রিপুরার রাজধানী আগরতলায় আটকে রাখা হলো। তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন, কিন্তু পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণটা স্বচক্ষে দেখার সুযোগটা থেকে তাকে বঞ্চিত করা হলো। অধিকার ছিল তার হাতেই আত্মসমর্পণ করবে এই বাহিনী। কৌশলে তাকে দূরে রেখে ভারতীয় পূর্বাঞ্চলের কমান্ডারের সামনেই পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হলো। এবং সেই দিন 93,000 যাদেরকে লৌহ বাহিনী বলা হতো, আয়রন ট্রুপ, তাদের সমস্ত সামরিক যানবাহন, যুদ্ধাস্ত্র, রেশন, গাড়িগুড়া সব কিছু উজাড় করে ভারতে নিয়ে যাওয়া হলো। ভারত 54 বছরে আমাদের নেওয়া অস্ত্র, গোলাবারুদ, গাড়িগুড়ার কিছুই ফেরত দেয়নি, এমনকি গুলির একটা খোসাও আমাদেরকে ফেরত দেয়নি। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল, এক ট্রিপেই সব তারা উসল করে নিয়ে গেল। এরপরের ইতিহাস আরও করুন। ছোট্ট এই দেশটি থেকে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির খাদ্য গুদাম ও তারা লুটতরাজ শুরু করলো। 9ম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল। যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন। তিনি তার সঙ্গী ফোর্স নিয়ে রাস্তায় শুয়ে গেলেন। বললেন, দেশ এই জন্যে বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করিনি, পাশের দেশ আমার দেশের খাদ্য গুদাম লুণ্ঠন করে নিয়ে যাবে, আমার বুকের উপর দিয়ে নিতে হবে, তাদেরকে আমি রাস্তা দেব না। 18 ঘন্টা তিনি সঙ্গী সেনাবাহিনীকে সাথে নিয়ে এইভাবে রাস্তার উপরেই ছিলেন। নিহতের পরিহাস, তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো। যিনি 9 মাস বুক চিতিয়ে যুদ্ধ করলেন, দেশপ্রেমের খেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো। জাতির কপালে এক এক করে এইভাবেই দুর্ভোগ নেমে এসেছিল। এরপরে কি হয়েছে, কি হচ্ছে আপনারা সব দেখেছেন। আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না। শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে 1972-এর 10 জানুয়ারি দেশে ফিরেছিলেন। ক্ষমতাবার হাতে নিলেন, দেশ শাসন শুরু করলেন, কিন্তু 4টা বছরও তিনি শাসন করতে পারলেন না। তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল, তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। আক্ষেপ করে বলেছিলেন, কারে দিয়ে দেশ গড়ব, ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব দিকে শুধু চুরের চেহারা দেখতে পাই। তার মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, সোনার দোকান লুটতরাজ ডাকাতি থেকে শুরু করে কোনো কিছু ওই আমলে বাদ পড়েনি। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। রক্ষী বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছে। 4টা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই 4 পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আসমান যখন কথা বলে, জমিনের মুখ তখন খুলে যায়। দুঃখজনকভাবে প্রায় সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে, কিন্তু না। পরবর্তীতে তাদের 2বারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। বিশেষ করে শেষ 15.5 বৎসর এক নাগাড়ে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন।
এই সময়টায় সেই আগের পুরানা কায়দায় সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন। প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে, না হয় গুম করা হয়েছে, না হয় জেলে পুরা হয়েছে। অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে, কারো চোখ তুলে নেওয়া হয়েছে, কারো হাত কেটে ফেলা হয়েছে, কারো পা কেটে ফেলা হয়েছে, কাউকে বুলেট বিদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে। আয়নাগর নামের জল্লাদখানা জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে। এইভাবে দেশটাকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সবগুলা লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে। ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে, বঙ্গুর করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে।